নমস্কার বন্ধুরা, সহজেই শিখুন শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রেগুলারলি আমরা ভিডিও নিয়ে আসতে পারছি না আমার কিছু ব্যস্ততার কারণে। তো আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু করার চেষ্টা করছি, যেখানে আমরা স্টক স্পেসিফিক নিয়ে আলোচনা করব, ইন্ডিভিজুয়াল স্টকস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা যারা নিজেদের স্টকগুলো অ্যানালিসিস সম্বন্ধে একটা ধারণা পেতে চান, তারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরপর পরপর আহ, সময় মতো সেই সমস্ত স্টক স্পেসিফিক নিয়ে আলোচনা করা। এবার আজকে আমাদের সর্বপ্রথম যে আলোচনা, এই সিরিজটি যে শুরু করছি এইচডিএফসি ব্যাংক দিয়ে। তো এইচডিএফসি ব্যাংকে দেখুন, খুব সুন্দর একটা আপমুভ দেখতে পাওয়া গেছে। এখন প্রাইস মোটামুটি 1550, অর্থাৎ 1550 টাকা মতো। এই মতাবস্থায় আপনার মনে হতে পারে যে বেশ কিছুদিন আগে যদি আমরা স্টকটিতে এন্ট্রি করতে পারতাম, তাহলে ডিসেন্ট অ্যামাউন্ট অফ রিটার্ন এখনো পর্যন্ত আমরা পেয়ে যেতাম। এবার আমরা জানুয়ারি মাসে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, ডেলি স্টক অ্যানালিসিস ভিডিওতে, যে সবথেকে লোভনীয় আমাদের জোন হবে এইচডিএফসি ব্যাংকে ঢোকার জন্য। সেটা হচ্ছে 1350 থেকে 1400, এই লেভেলটা, টোটাল এই রেঞ্জটা আমি মার্কডাউন করে দিচ্ছি। মোটামুটি 1350, অর্থাৎ এই লেভেলটা থেকে 1400, এই লেভেলটা, এটা ছিল আমাদের কাছে সবথেকে আকর্ষণীয় লেভেল সেই দিনকে, অর্থাৎ লাস্ট আমরা আলোচনা করেছিলাম। আমার যেটা মনে পড়ছে যে এই দিনকে ডাউনফল হয়েছিল নিয়ার অ্যাবাউট 8.5%। তো এই দিনকে আমরা লাস্ট আলোচনা করেছিলাম এইচডিএফসি ব্যাংক নিয়ে। সেইখানে আমাদের এই আলোচনাটাও ছিল যে এই যে ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছিল, সেটার কোনো টেস্টিং হয়নি। তো এই দিনের গ্যাপ ডাউনে এই ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজ দেওয়াতে আমরা আশা করেছিলাম যে এখানে হয়তো স্মার্ট এন্ট্রি হতে পারে। কিন্তু সবথেকে লোভনীয় অঞ্চল ছিল আমাদের এটা। এবার অনেকের মনে হতে পারে যে দেখুন, এখন আপনাদের অ্যানালিসিস অনেক কিছু বলতে পারে, কিন্তু পুরনো অ্যানালিসিস অনেক কথা বলে। মানে পুরনো সরি পুরনো অ্যানালিসিস বলতে, যখন আমরা এগুলো জায়গায় দাঁড়িয়েছিলাম তখন আমাদের ভিউটা কি ছিল এই স্টকটির প্রতি, তাই না? এখন আপনার সাইকোলজি বা এখন আপনার অ্যানালিসিস অনেক রকম ভাবে আপনি করতে পারেন, যেহেতু আমরা পরের প্রাইসগুলো পেয়ে গেছি, অর্থাৎ এই জোনটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে নানান রকম প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু সবথেকে বেটার হবে যে যখন এই যে রাইট হ্যান্ড সাইডের যে প্রাইস বারগুলো বা ক্যান্ডেলগুলো যখন ফরমেশন হয়নি, তখন আমাদের ধারণা কী ছিল, এই ব্যাপারে ধারণা কিন্তু আপনাদের থাকা উচিত। এই কারণে আমরা কি করব, প্রিভিয়াস যে আলোচনাটা আমরা করেছিলাম ডেলি স্টক অ্যানালিসিসে, পুরো আলোচনাটা দেখবো না, শুধুমাত্র এইচডিএফসি ব্যাংক, পার্টিকুলারলি যেহেতু আজকে এই স্টকটি নিয়ে আলোচনা হচ্ছে, এইচডিএফসি ব্যাংক নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম সেটা একটু দেখে নেব চট করে। তো এইটা চলে এসেছি প্রিভিয়াস 17 জানুয়ারি 2024-এর অ্যানালিসিস। তো লেটাস চেক দিস ফার্স্ট। আপনারাও একটু গো থ্রু করুন, তাহলে দেখুন এগুলো, মানে এগুলো যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা নিজেরাই অ্যানালিসিস করতে পারবেন যে অ্যাকচুয়াল অ্যানালিসিসটা যখন প্রাইস চার্ট তৈরি হচ্ছে বা কোনো একটা সাডেন ফল আসছে, তাহলে কিভাবে আমাদের ট্রেডটা আমরা প্ল্যান করতে পারি। তো এই কারণে পূর্ববর্তী অ্যানালিসিসগুলো আপনারা দেখতে পারেন, আমাদের ডেলি স্টক অ্যানালিসিস সিরিজে প্রচুর ভিডিও আছে। তো আজকে পূর্ববর্তী অ্যানালিসিস ভিডিও থেকে এইচডিএফসি ব্যাংক নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম সেটা একটু জেনে নিই। তো এইচডিএফসি ব্যাংক রেজাল্ট আমি খুব ভালো মতো দেখিনি, জানিও না। শুনেছি যে খুব খারাপও হয়নি নাকি রেজাল্ট। তো যাই হোক, তো বাজারে কি কোনো টেকনিক্যালিটি ছিল? এই টেকনিক্যালিটির জন্য আমরা কখনো প্রস্তুত থাকি না যখন আমরা কনফার্মেশন বায়াসনেসের শিকার হয়ে যাই। অর্থাৎ আমরা যদি মনে করি যে বাজার উপরে যাবে, তাহলে কোনো টেকনিক্যালিটি দেখার আমাদের প্রয়োজন থাকে না, আমরা ধরেই নিই। তো বাজারে এখানে দেখুন, বাজার যে এখানে পৌঁছেছিল, এই জোনটা টোটালটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল উইকলি স্কেলে, তাই না? এখানে একটা ক্লিয়ার উইকলি স্কেলের আমাদের রেজিস্ট্যান্স জোনের মধ্যে বাজার ট্রেড করছিল বা প্রবেশ করেছিল। এবার পার্টিকুলারলি এই ক্যান্ডেলটা দেখে অনেকে ভাবতে পারেন যে এখান থেকে এই রেঞ্জের ব্রেকআউট হয়ে গেছে। না, হয়নি। এই রেঞ্জটা তো ওভারঅল রেঞ্জ, আমরা একটা অন অ্যান অ্যাভারেজ বেসিসের রেঞ্জ ধরেছি। কিন্তু
ওভারহেড রেজিস্ট্যান্স বলে একটা কথা বারবার বলা হয়, সেটা হচ্ছে কি, সেই জোনটা হচ্ছে আমাদের এই জোনটা। আরও যদি একটু বাড়ানো হয় তাহলে এই জোনটা। তাহলে শুধুমাত্র এই জোনটা নয়, এর সাথে সাথে এটাও তো একটু রেজিস্ট্যান্স জোন। সেটা কি বাজার ভাঙতে পেরেছিল? না, পারেনি। তো বাজার রিয়্যাক্ট করেছে কোত্থেকে? প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন থেকে। তো এরকম ফল আসা স্বাভাবিক। কেউ যদি এই রেজিস্ট্যান্সটাকে গুরুত্ব না দিয়ে থাকে, তাহলে তিনি, আমি ধরে নিচ্ছি, বড় পজিশন যদি সুইং এর জন্য নিয়ে থাকেন তাহলে ফাঁসবেন, এটা সিম্পল। আর যদি কেউ এটাকে গুরুত্ব দিয়ে পজিশন বসে থাকেন যে না, আমি ওয়েট করব, এই রেঞ্জ ভেঙে দেওয়ার অপেক্ষা করব, তারপরেই আমি এন্ট্রি নেব, তাহলে তিনি ঠিক। এই তো সিম্পল অ্যানালিসিস, তাই না? এবার যে বাজার আজকে পড়েছে, এবার দেখুন ইন্টারেস্টিংলি ডেলি টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি, তাহলে একটা খুব মজার জিনিস দেখতে পাবো। এই ট্রেন্ড লাইনটা প্লট করাই আছে, এটা যদি আমরা এক্সটেন্ড করে দিই, দেখুন তাহলে কি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে মুছে দিচ্ছি, একটু চ্যানেল নিয়ে নিচ্ছি, চ্যানেল দিলে আর একটু সুবিধা হবে। এই এই ছিল আমাদের ট্রেন্ড লাইন। তো দেখুন, এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এর ব্রেকআউট হয়েছিল। ব্রেকআউটের পর কোনো রকম টেস্টিং হয়নি ট্রেন্ড লাইনটার। তাহলে হতে পারে এই ফলটাতে এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করলো। নাম্বার ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট দেখুন, এইটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল প্রিভিয়াস। এই এর ব্রেকআউট হয়েছিল বেশ কিছুদিন আগে, এই ব্রেকআউটটা হওয়ার আগে। তাহলে এইটা একটা অবশ্যই টেস্টেড জোন, ব্রেকআউটের পর টেস্ট করে গেছে। হয়তো বাজার এখানে এসে আবার নিচের লেভেলে টেস্ট করে নিল, এখানে হয়তো বড় প্লেয়ারদের এন্ট্রি হলেও হতে পারে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যেহেতু বাজার দীর্ঘদিন একটা বড় রেঞ্জের মধ্যে ট্রেড করছে, আর এরকম একটা শার্প ফল এসেছে, তাহলে বাজার লোয়ার লেভেল টেস্ট না করে হয়তো যাবে না। আমাদের জন্য সব থেকে সেফেস্ট এন্ট্রি হবে। সেফেস্ট এন্ট্রি কেন বলছি? যদি মনে হয় যে আমরা কেনার পর যাতে আমাদের বেশি দিন বসে না থাকতে হয়, তাহলে তার জন্য প্রবাবিলিটি এরিয়া হচ্ছে এইটা, এই 1400 লেভেলটা, অন অ্যান অ্যাভারেজ বেসিসে। যদি আরও ভালো মতো বলা হয়, 1350 থেকে 1400, এই লেভেলটা, এই লেভেলটাতে ঢুকলে আমাদের সব থেকে ভালো এন্ট্রি হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখলাম প্রিভিয়াস অ্যানালিসিস, যে গত 17ই জানুয়ারিতে আমরা আলোচনা করেছিলাম যে এইচডিএফসি ব্যাংকের প্রবাবল জোন 1350 থেকে 1400, এই লেভেলটার মধ্যে আমরা এন্ট্রি করতে পারি। তাহলে আমাদের তুলনামূলক একটু হয়তো যে বোরিংনেসটা থাকে একটা ট্রেড এন্ট্রি করার পর, অর্থাৎ দীর্ঘদিন আমাদের এমটিএম নেগেটিভ বা ফ্ল্যাট বা সাইডওয়েজ দেখতে হচ্ছে, এটার চান্সেস অনেকটা কমে যেতে পারে। এবার আমরা দেখেছি স্টকটি লো তৈরি করেছে 1363 মানে সরি 1363.55, অর্থাৎ 1363 টাকা 55 পয়সা। এবার এখান থেকে বাজার শার্প মুভ দিয়েছে, 1350-এ আসেনি। এবার আমরা একদম স্পেসিফিক একটা প্রাইসে তো সেট করে রাখতে পারি না, বা যে একটা পার্টিকুলার প্রাইসে এন্ট্রি করবে এরকমটা তো হতে পারে না, যদি লং টার্ম ইনভেস্টমেন্ট বা পজিশনাল ইনভেস্টমেন্ট এর কথা আমরা ভাবি, বা পজিশনাল ট্রেডিং এর কথা ভাবি। তো একটা জোন ধরেই চলতে হয়। আমরা 1350 থেকে 1400 ধরেছিলাম, তার মানে 1400 থেকে আমরা এন্ট্রি শুরু করতে পারি। আর কিছু কোয়ান্টিটি আরও যদি নিচে আসে, এরকম করে নানানভাবে এক একজন ট্রেডার এক এক রকমভাবে এন্ট্রি করে থাকেন। হতে পারে ধরে নেওয়া যাক আপনার 10টা কেনার ক্ষমতা আছে এখানে, তাহলে আপনি যখন 1400-তে নামলো তখন 5টা কিনলেন, তারপর আরেকটু নামলো তারপর 2টো কিনলেন, বা প্রথমে 2টো কিনলেন তারপর 3টে কিনলেন, এরকম করে এক্সাজারেটেড ওয়েতে বা স্ট্যাগার্ড ওয়েতে আপনি কিনতে পারেন। এবার দেখেছি খুব সুন্দর মুভমেন্ট। এবার দেখুন এখন কি করণীয়। তাহলে এই রকম যে মুভ চলে এসেছে, অনেকের মানে নতুন ট্রেডারদের মনে এই প্রশ্নটা থাকে যে এতটা যে মুভ চলে এসছে, এবার কি আমাকে কুইকলি জাম্প ইন করা উচিত নাকি ওয়েট করা উচিত? এই কোয়েশ্চেন্সটা কিন্তু মাথায় আসতে পারে, এটা আসা স্বাভাবিক, এটা প্রত্যেকটা নতুন ট্রেডারেরই আসে। তো দেখুন, সব থেকে বড় ব্যাপার এখানে কি কি প্রোজ অ্যান্ড কনসগুলো আছে সেগুলো আমাদের একটু ছোটোখাটো করে ভেবে নিতে হবে। যদি আমাদের এখানে এন্ট্রি হয়, প্রবাবল এন্ট্রি ধরে নেওয়া যাক, আপনি এন্ট্রি করার কথা ভাবছেন যে এখান থেকে র্যালিটা এতটা চলে আসবে, মিনিমাম এতটা যাবে। এখন নানান ধরনের অপটিমিজম চলে আসে, অপটিমিস্টিক ওয়েতে আমরা ভেবে থাকি যে স্টকটি এত দূর পর্যন্ত আসতে পারে, এই র্যালি থামবে না, এরকম নানান ধরনের পজিটিভ ভাইবসগুলো আমাদের চারপাশ থেকে আসে, বা আমাদের মনের দিক থেকেও আমাদের মন এতটাই ভালো থাকে যে স্টকটি এই যা র্যালি দিয়েছে
নিয়ারেস্ট টপ পর্যন্ত তো যাবেই বা নিয়ারেস্ট গ্যাপ ফিল করবে, এরকম নানান ধরনের অপটিমিস্টিক চিন্তাধারা আমাদের চলে আসে। এবার দেখুন, ব্যাপার হচ্ছে আপনি যদি এখানে এন্ট্রি করেন, ধরে নিচ্ছি আমাদের প্রবাবল এন্ট্রি জোন এটাই, আমি এখানে স্টকটি আগে ওয়াচ আউট করিনি, এখন হঠাৎ করে নজরে আসছে যে এইচডিএফসি ব্যাংক খুব ভালো মুভ দিচ্ছে, এই কারণে এখন দেখছি 1550-এ আমাদের প্রবাবল এন্ট্রি। ওকে, এবার যদি আপনি এখানে এন্ট্রি করেন, তাহলে সবার আগে নিজে প্রশ্ন করুন নিজেকে যে এখানে যদি আমার এন্ট্রি হয় এবং এর এগেনস্ট যদি টার্ন হয়, অর্থাৎ এই যে কারেন্ট ট্রেন্ড, এই কারেন্ট ট্রেন্ডের এগেনস্টে যদি মার্কেট টার্ন অ্যারাউন্ড করে, তাহলে আমি কতক্ষণ ওয়েট করব, তাই না? এটা তো হবে না যে 1550-এ আপনি কিনছেন আর সঙ্গে সঙ্গে বাজার শুধুমাত্র উপরের দিকেই যাবে, এটা তো নাও হতে পারে। আপনি এখানে এন্ট্রি করলেন, আপনার এক্সপেকটেশন এই রকম মুভ করবে, সবারই থাকে যে আমি যখন এন্ট্রি করছি তারপর থেকে যেন শুট আপ করে, কিন্তু এরকমটাও তো হতে পারে আপনি এখানে এন্ট্রি করছেন আর স্টক প্রাইসটি নিচে নামতে লাগলো, তখন কি করবেন? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে করতে হবে নিজেদেরকে। তো সুইং হাই সুইং লো এর যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম প্রাইস অ্যাকশন সিরিজে, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই সেই সিরিজটি কন্টিনিউ করুন, পুরোপুরি ধারণা পাবেন। এবার যে আলোচনাগুলো আমি করব, এখানে আমরা দেখব যে সবার আগে যদি আমরা এইখানে এন্ট্রি করার কথা ভাবি, লেটাস সে এটা একটা অ্যাপ্রক্স প্রাইস 1550, তাহলে আমাদের স্টপ লেভেলটা কোথায় হবে, স্টপ লসটা কোথায় হবে? অনেকের মতে স্টপ লস দেওয়া বেকার, এইরকম স্টকে, কোয়ালিটি স্টকে স্টপ লস দেওয়া বেটার, এগুলো ইন্ডিভিজুয়াল ট্রেডারের ব্যাপার। ওকে, একজন ট্রেডার মানে এটা কখনোই ধ্রুব সত্য নয় যে স্টপ লস দেওয়াটা একদমই ঠিক নয় আর স্টপ লস দেওয়াটাই ঠিক, কোনো কিছুই নয়, এগুলো ট্রেডারের ইন্ডিভিজুয়াল মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। তো আমরা এর আগে অনেকবারই জেনেছি ডেলি স্টক অ্যানালিসিসের আলোচনায় নানানভাবে আমরা স্টপ লসটা সেট করতে পারি। তো এখানে আমরা কুইকলি একটু দেখে নিই যে কী কীভাবে স্টপ লস সেট করতে পারি। তো সবার আগে দেখুন, নিয়ারেস্ট হচ্ছে কি, যেহেতু এটা একটা শর্ট ডে টাইপ ক্যান্ডেল, ওই ক্যান্ডেলটা আমাদের খুব একটা ভ্যালিড থাকবে না বা হবে না, আমরা ধরছি না এই ক্যান্ডেলটাকে। এই ক্যান্ডেলটা একটা সলিড বুলিশ ক্যান্ডেল আমরা বলতে পারি। আমরা প্রাইস অ্যাকশন সিরিজে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে বা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জেনেছিলাম। তো এটা কোন ধরনের ক্যান্ডেল আপনারা হয়তো জানেন। ওকে, এটা হচ্ছে বুলিশ ওপেনিং মারুবোজু। তাহলে বুলিশ ওপেনিং মারুবোজু ইটসেলফ একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আমরা ধরে নিই। তাহলে নিয়ারেস্ট স্টপ লস আমাদের হতে পারে এই লেভেলটা, মানে এই ক্যান্ডেলের লোটা। ওকে, এবার এই ক্যান্ডেলের ওপেনিং প্লাস লো, বুলিশ ওপেনিং মারুবোজুর ইটসেলফ একটা ন্যাচুরাল সাপোর্ট, এই কারণে আমরা স্টপ লস দিতে পারি। যখনই আমরা এটাকে স্টপ ধরার চেষ্টা করছি, তখনই দেখছি যে এইখানে একটা গ্যাপ ফরমেশনও হয়েছিল। তাহলে সেই সিরিজে গ্যাপ থিওরি সম্বন্ধেও আমরা জেনেছি যে গ্যাপ ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট। এই যে গ্যাপ আপটা হয়েছে, গ্যাপটাও একটা সাপোর্ট হতে পারে। তাহলে দেখুন, এবার একজন ভাবুন ইন্ডিভিজুয়াল ট্রেডার হিসেবে কেন এই সাবজেক্টিভ প্রসেস বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিসকে, কি যে এই একটা বুলিশ ক্যান্ডেল, সলিড বুলিশ ক্যান্ডেল, এর ওপেনিং এবং লো আমাদের কাছে ন্যাচুরাল সাপোর্ট হিসেবে হতে পারে, মানে কনসিডার করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম তার নিচেই দেখছি একটা গ্যাপ। এবার বলুন আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেবেন, বুলিশ ক্যান্ডেলের লো এবং ওপেনিংকে, নাকি এই গ্যাপটাকে, নাকি পুরো জোনটাকে, অর্থাৎ 95 থেকে 1500, তাই না? কেউ যদি রাউন্ড ফিগারে 1500-কে স্টপ লস ধরে চলে, তাহলে হতেই পারে 1498 থেকে স্টক প্রাইসটি ঘুরে গেল, তাই না? হতেই পারে এরকম। তাহলে যেহেতু কোইনসাইডিং লেভেল আমাদের দুটো আছে, মানে দুটো লেভেল একসাথে মার্জ হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিকের একটা লো এবং ওপেনিং এবং একটা প্রিভিয়াস গ্যাপ, তাহলে অবশ্যই আমাদের বেটার হবে শুধুমাত্র ক্যান্ডেলের লোতে স্টপ লস না দিয়ে এই জোনটাকে একটা স্টপ লস হিসেবে ধরা, অর্থাৎ এই জোনের লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 1495। এইভাবে আমরা চিন্তাভাবনা করতে পারি। এবার এখান থেকেও আবার আলোচনা শুরু করা যেতে পারে। কি রকম আলোচনা একটু বলে রাখি, যে এই ক্যান্ডেলগুলো দেখুন খুব সুন্দর উইক্স তৈরি করেছিল, উইক্স তৈরি করার পরে গ্যাপ আপ ওপেনিং। আমরা নর্মালি কি জানি,
নর্মালি আমরা জানি, ন্যাচারালি জানি, ক্যান্ডেলস্টিক সিরিজে আমরা জেনেছি। যদি না দেখে থাকেন অবশ্যই বারবার বলছি প্রাইস অ্যাকশন সিরিজটা ফলো করুন, প্রচুর তথ্য দেওয়া রয়েছে, এগুলো সব জিনিস দেওয়া রয়েছে। এইভাবে স্ট্যাগার্ড ওয়েতে না জেনে প্রপার প্রসেস ফলো করুন, টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে খুব সুন্দর ধারণা পেয়ে যাবেন। এবার এখানে দেখুন এই উইকসগুলো কি আমরা জানি, আবার একটা মোটামুটি একটা লং স্প্রেডের ক্যান্ডেল, ওয়াইড স্প্রেডের ক্যান্ডেল, এগুলো একসময় ছিল। এবার এই উইকগুলো কি, এই উইকগুলো একটা প্রবাবল রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে আমরা জানি। তাহলে রেজিস্ট্যান্স ভেঙে গেছে গ্যাপ আপের সাথে, তাহলে এই জোনগুলো একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, এই টোটাল জোনটা। তাহলে এবার সাপোর্টটা আমাদের আরও বড় হয়ে গেল। তার মানে যেটা আমরা এর আগে 1495 থেকে 1503 বলছিলাম এই লেভেলটা, সেটা এখন 1480 থেকে 1500 হয়ে গেল। তাহলে এটাকেও আমরা স্টপ লস হিসেবে কনসিডার করতে পারি। নানান ধরনের নানান ভাবে আমরা স্টপ লসকে কনসিডার, মানে অনেকেই জিজ্ঞেস করেন যে স্টপ লস কোথায় দেব। স্টপ লস দেওয়াটা কিন্তু শুধুমাত্র একটা সাধারণ ব্যাপার নয়, এটা একটা সাবজেক্টিভ ব্যাপার। কে কিভাবে দেবেন না দেবেন আলটিমেটলি নিজে না শিখলে কোনোদিন কেউ আপনাকে শেখাতে পারবে না, বা সারা জীবন তাহলে শুনতে হবে শুধু। হ্যাঁ, আমার মনে হলো 3% নিচে দিদি, আমার মনে হলো 1%, সব লজিক্যাল যদি আপনার মাইন্ডসেটের সাথে সেটা ম্যাচ করে। তো আমরা এখানে এতটা সময় দেব না, কারণ আমাদের সুইং বা পজিশনাল ট্রেডিংয়ের যেহেতু ব্যাপার, এত বড় রেঞ্জে বা 1480 পর্যন্ত আমরা ওয়েট করবো না। অবভিয়াসলি আমাদের এইটা একটা ডিসেন্ট রেঞ্জ, 1495কে আমরা স্টপ লস ধরে চলতে পারি ইওডি ক্লোজিং বেসিসে। ফার্স্ট পয়েন্ট। আরও একটা পয়েন্ট দেখুন, এগুলোর বাইরেও, এই প্রাইসটা নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলোর বাইরেও আরও একটা প্রাইস আর রয়েছে, কি এই প্রাইস জোনটা, এই লেফট সাইডে দেখুন এখানেও একটা গ্যাপ ছিল। তাহলে এটা যদি গ্যাপ হয় তাহলে এটাও একটা সেলফ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে যারা একটু অ্যাগ্রেসিভ তারা এইভাবে ভাবতে পারেন যে এই যে রেঞ্জটার লোয়েস্ট লেভেল 1516, অর্থাৎ রাফলি 1515, এই লেভেলটাকেও আমরা স্টপ লস ধরতে পারি। তো নানানভাবে স্টপ লস ধরা যায়। কেউ ফিবোনাচি ইউজ করতে পারেন, কেউ এখানে কোনো মুভিং অ্যাভারেজ প্লট করতে পারেন, হোয়াট এভার ইট মে বি। আলটিমেটলি সেই ট্রেডে আপনার পয়সা হচ্ছে কি হচ্ছে না সেটা ফ্যাক্টর হবে। তো স্টপ লস নিয়ে গেল। এবার লাস্টলি স্টপ লস নিয়ে একটা কথা বলার, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কি, যে যদি সুইংয়ের বিচারে এখনকার মতো আমাদের কাছে যা প্রাইস চার্ট রয়েছে এখনকার মতো যদি আমরা আলোচনা করি, তাহলে সুইংয়ের বেসিসে আমাদের স্টপ লস কোথায় হবে ডেলি চার্টে। ডেলি চার্টে দেখুন আমরা ক্লিয়ার সুইং কোথায় দেখতে পাচ্ছি, এই জায়গাটায়। কেন? কারণ প্রাইস এরকম করে নিচে এসেছিল, রিট্রেসমেন্ট মুডে ছিল, তারপরে ফলো আপ আমাদের বাইং আমরা দেখতে পেয়েছি। এবার এটা অবভিয়াসলি একটা জোনও ছিল, এইরকম খুব সুন্দর একটা ছোট রেঞ্জের ব্রেকআউটও দিয়েছিল। তাহলে এইটা আমাদের ভ্যালিড স্টপ লস। সরি, একজন ট্রেডারের কাছে যদি এই সুইংগুলো ইম্পর্ট্যান্ট হয় এবং তার স্টপ লস নেওয়ার ক্ষমতা যদি এতটা না থাকে, অ্যাবসলিউট স্টপ লস, তাহলে তিনি কখনোই এন্ট্রি করবেন না। তিনি কি করবেন? তিনি এক্সপেক্ট করবেন প্রাইস টু কাম ডাউন, নিচে আসার, যাতে স্টপ লসের কাছাকাছি আসে, তাতে করে স্টপ লসটা ছোট হবে এবং তার সাকসেস রেট, প্রবাবিলিটি অফ সাকসেসটা অনেকটা বেড়ে যেতে পারে। তো এইভাবে করে ছোট ছোট ভাবে আপনাদেরকে ভাবতে হবে। যদি ভাবতে না শেখেন, যদি ভাবতে শুরু না করেন, তাহলে কিন্তু হবে না। এবার আসি, এগুলো গেল স্টপ লস নিয়ে পুরো আলোচনা। তাহলে এবার আপনারা নিজেদের মতো করে বিচার করে নিন যে এখানে আপনার এন্ট্রি করা উচিত কি উচিত নয়, তাই না? বেস ফরমেশনটা কিভাবে হলো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো এখানে দেখুন ক্লিয়ার লো তৈরি করলো, তারপরে সুইং হাই, আবার সুইং লো, ডাবল বটম তৈরি করার চেষ্টা করলো। কনফার্মেশন কোথায় হতো সুইংয়ের বিচারে? এগুলোর ওপরে করতে পারেনি। তারপরে রিট্রেসিং মুডে গেল, ছোট ছোট রেঞ্জ ফরমেশন, ব্রেকআউট। প্রিভিয়াস সুইং আমাদের কোথায় ছিল? এই সুইংটা আমাদের ইনট্যাক্ট, মানে এটা ভাঙতে পারেনি, এটা খুবই গুরুত্বপূর্ণ সুইং ছিল, মানে সুইং হাই মোর প্রিসাইজলি। খুব গুরুত্বপূর্ণ সুইং লো কোনটা ছিল? এইটা। কেন? কারণ প্রিভিয়াস সুইংকে ভাঙতে পেরেছিল, তাই না? তাহলে এটা যদি গুরুত্ব সুইং লো আর এটা যদি গুরুত্বপূর্ণ সুইং হাই থাকে, তার ইন্টারমিডিয়েটগুলো আমাদের নজরে রাখা যেতে পারে, কিন্তু আমাদের যে কোনো ধরনের কনফার্মেশন এগুলোর উপরে আসতে পারে। তবে সুইং হাই সুইং লো সিরিজে আমরা জেনেছি যখনই এই সুইং হাই সুইং লো হিসেবে আমাদের স্ট্রাকচার চেঞ্জ হবে তখন আমরা একটু আর্লি এন্ট্রি নিতে পারি। তো এখানে বাজার কি করলো? সুইং হাই ফরমেশন, নতুন লো ফরমেশন, আবার সুইং হাই করার চেষ্টা করেছিল, পারেনি।
কিন্তু যদি এই ট্রেনটাকে কনসিডার করা হয় তাহলে এখান থেকে যেহেতু রিট্রেসমেন্ট করেছিল শুধুমাত্র এই ট্রেন্ডের রেসপেক্টে এটাকে আমরা সুইং হাই বলতে পারি। তারপরে আবার নিচে এসছে, এবার এখানে উঠেছে। তো যদি এই ডাউন ট্রেন্ড এবং এই আপ ট্রেন্ড কনসিডার করা হয় শুধুমাত্র, তাহলে এটা আমাদের ভ্যালিড সুইং লো হতে পারে। কেন? কারণ এই জায়গাটাতে প্রিভিয়াস হাইকে ভেঙে নতুন হাই তৈরি করেছিল। তার মানে কি দেখতে পাচ্ছি, একটা ব্রডার রেঞ্জের সুইং হাই এবং সুইং লো এর মধ্যে শর্টার রেঞ্জে বা তুলনামূলক ছোট রেঞ্জে আমাদের কিন্তু মাল্টিপল সুইং হাই সুইং লোস থাকতে পারে। এগুলোকেও আমরা কিন্তু ডিনাই করতে পারি না। তারপরে আবার কি করলো, আবার নতুন লো ফরমেশন, প্রিভিয়াস লোকে ইন্ট্যাক্ট রেখে নতুন হাই ফরমেশন। চার্ট প্যাটার্ন সিরিজে মানে অর্থাৎ আমাদের প্রাইস অ্যাকশন সিরিজেই যে আমাদের সেশন ছিল চার্ট প্যাটার্ন নিয়ে, সেখানেও আমাদের এখানে বলা রয়েছে যে এই ধরনের প্যাটার্নকে আমরা কি বলি, থ্রি রাইজিং ভ্যালিজ। অর্থাৎ যেটা ডাবল বটম ফরমেশনের মধ্যে ছিল, ডাবল বটম ফরমেশনটা কবে কমপ্লিট হলো, এই জায়গাটায় গিয়ে, এগুলো জায়গায় গিয়ে কনফার্মেশন। এবার অনেকের মনে হতে পারে এটা হোয়াট কাইন্ড অফ ডাব্লু ইজ দিস। তো হ্যাঁ, কমপ্লেক্স ডাব্লু এরকম হতে পারে যে ফার্স্ট বটমটা শার্প রিকভারি দিয়ে তৈরি হলো কিন্তু পরের বটমটা কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে গেল, হতে পারে। নানানভাবে আমরা অ্যানালিসিস করতে পারি, কোনো কিছুই ভুল নয়। আলটিমেটলি ওভারঅল ভিউটাই আমাদের ঠিক করে দেবে যে এই ট্রেডে আমাদের সফল হওয়ার আছে কি নেই, তাই না? যদি ব্রডার রেঞ্জকে আমরা ধরি তাহলে আমাদের এন্ট্রি কোথায়, এর ওপরে হওয়ার ছিল, তাহলে এখানে একটা এন্ট্রি পয়েন্ট প্রবাবল হতে পারে। যদি শর্টার রেঞ্জকে ধরি তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট এই জোন ব্রেকআউটগুলো হতে পারে, এই জোন ব্রেকআউটগুলো হতে পারে, আর্লি এন্ট্রি কম কোয়ান্টিটিতে হতে পারে। তাহলে ক্লিয়ার এগুলো কি, ক্লিয়ার এগুলো বেস ফরমেশনের আমাদের কিন্তু সাইন ছিল। আমরা আলোচনা করেছিলাম 17th অফ জানুয়ারি অর্থাৎ এই জায়গাটায়। তারপরে বাজার কতদিন সময় দিল, এখানে লো তৈরি করলো 1380 অর্থাৎ 1350 থেকে 1400 যে লেভেল তার সেন্টার পয়েন্টে আমরা ঢুকে গেছি এগুলো জায়গায়। কবে? 24th অফ জানুয়ারি, 7 দিনের মাথায়। তারপরে কতদিন সময় দিল বাজার? অন অ্যান অ্যাভারেজ বেসিসে, অন অ্যান অ্যাভারেজ বেসিসে মোটামুটি আমাদের সময় দিল, এই রেঞ্জের মধ্যে কাটালো, 1400 রেঞ্জের মধ্যে নিয়ার অ্যাবাউট আমাদের আমি ধরে নিচ্ছি এই লেভেলটা, হ্যাঁ এখান থেকে রেঞ্জ থেকে যেহেতু ব্রডার রেঞ্জ থেকে বেরিয়ে গেছে, মোটামুটি মাস দেড়েক আমাদের কিন্তু সময় দিল। এবার হ্যাঁ, মাস দেড়েক ধরেই কি এই রেঞ্জের মধ্যেই ছিল না, এখানে রেঞ্জটা আমরা যদি আবার টেনে দিই 1350 থেকে 1400, লেটাসে হ্যাঁ 1350 থেকে 1400 এই লেভেলটা, তাহলে এখানে কবার সুযোগ পেয়েছি আমরা 1350 থেকে 1400-তে এন্ট্রি করার? একবার, দুবার, তিনবার। এবার দ্বিতীয়বারে আমাদের বেশ কিছুদিন সময় দিয়েছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। আর এটাও যদি কনসিডার করা যায় ক্লোজ প্রাইস এবং লো 1400-এর কাছাকাছি, তাহলে এই কদিনের মধ্যে আমাদের কিন্তু বারবার সময় দিয়েছে বাজার, তাই না? এবার যদি আপনারা লেভেল ট্রেডিং না করেন, যদি ব্রেকআউট ট্রেডার হন, তাহলে এই ব্রেকআউটগুলোতে আমাদের নজর রাখা উচিত ছিল। যদি প্যাটার্ন বেস ট্রেডার হন, তাহলে থ্রি রাইজিং ভ্যালিজ কোথায় তৈরি হচ্ছে এগুলো জায়গায়, সেখানে এন্ট্রি করার কথা আছে। যদি একদম ব্রডার রেঞ্জের সুইং হাই সুইং লো এর উপরে বিশ্বাস করেন, তাহলে এই রেঞ্জের উপরে এন্ট্রি নেওয়ার সুযোগ আছে বা ছিল। তো নানানভাবে আমরা এন্ট্রি কিন্তু করতে পারি। তো এই মুহূর্তে আমার মতে যদি এই অ্যানালিসিসের ওপর ভিত্তি করে যদি ডিসিশন নেওয়ার থাকে, আমার মতে এখন আর নেওয়ার কোনো জায়গা নেই। উই হ্যাভ টু নাও ওয়েট অ্যান্ড ওয়াচ। কেন? কারণ আমাদের মাথার উপরে এখন ওভারহেড রেজিস্ট্যান্স, খুব ইম্পর্ট্যান্ট ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হচ্ছে এই প্রিভিয়াস গ্যাপ, যেটা কিনা সেই 17th অফ জানুয়ারি ঘটেছিল, গ্যাপ ডাউন। তো এটা একটা বিশাল বড় গ্যাপ, যদি আমাদের প্রিভিয়াস ট্রেডিং সেশন হিসেবে ধরি তাহলে সেই গ্যাপটা হচ্ছে অনেক বড়। এবার যদি এটাকে একটা প্রবাবল রেজিস্ট্যান্স জোন ধরে নেওয়া হয়, স্ট্রং রেজিস্ট্যান্স জোন, তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড যদি আমাদের প্রেফার করে তাহলে আমরা এন্ট্রি নিতে পারি, যদি না করে নেব না। কিন্তু যদি আমি এই অ্যানালিসিস এর উপর ভিত্তি করে ডিসিশন নেওয়ার হয় আমার, তাহলে কি, তাহলে আমি ওয়েট করব প্রাইসটিকে আবার রিট্রেস করার। রিট্রেস করলে আমাদের স্টপটা অতিরিক্ত একটু ছোট হবে, কিন্তু রিট্রেসমেন্টের অপেক্ষা করলে কি হবে, এটা হতে পারে যে আমাদের এই র্যালি হাত থেকে চলে যাচ্ছে,
আর যদি র্যালি চলে যায় সেটাকে আমাদের মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? কারণ আমাদের প্রবাবল এন্ট্রি কিন্তু অনেক আগে ছিল, সেখানে আমরা এন্ট্রি করিনি। তো এখন এত আপার প্রাইসে এন্ট্রি করার কোনো মানে নেই। যদিও অন্য কোনো ধরনের কন্টিনিউয়েশন ট্রেডার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও যে কোনো জায়গায় এন্ট্রি করা যেতে পারে, আমরা বারবার বলেছি। কারণ একজন গুড কোয়ালিটি অফ ট্রেডার বোঝা যায় কি আপনি কোথায় এক্সিট করছেন, হোয়েদার ইউ আর রং অর রাইট ইন ইউর ডিসিশন। মানে আপনি ঠিক ভুল যাই হোক না কেন, যদি ওপর উল্টো দিকে যায় তাহলে স্টপ লসে আপনি ঠিক এক্সিট করছেন কি না, যদি আপনার ফরে থাকে তাহলে আপনি প্রবাবল টার্গেট, প্রফিট টার্গেট ঠিকঠাকভাবে ক্যাচ করতে পারছেন কি না, এগুলোই আপনার কোয়ালিটি ডিসাইড করবে। তো আশা করি এইচডিএফসি ব্যাংক নিয়ে যে ওভারঅল স্পেসিফিক আলোচনা আমাদের এই সিরিজটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি অন্য কোনো স্পেসিফিক স্টক নিয়ে আপনাদের আলোচনা থাকে, আপনারা যদি চান যে আলোচনা হোক, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই সমস্ত স্টকগুলো নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করার। তো দেখা হবে অন্য কোনো অ্যানালিসিস ভিডিওতে বা অন্য কোনো এডুকেশনাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।